রাজ্য এবং কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ঠিক ভোটের আগেই মুখ খুললেন কংগ্রেস নেতা জয়ন্ত দাস। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি রূপে তিনি যে কার্যকারী ভূমিকা গ্রহণ করেছে তাও জানালেন আমাদের মুখোমুখি। তিনি কি জানাচ্ছেন, এই যে বেসরকারীকরণ বা এই যে আজকের রাজ্যের বা দেশের যে বিশেষ অবস্থা, সেই বিশেষ অবস্থাতে রাজনীতি কিভাবে আঁচড়ে পড়েছে তাও তিনি জানাতে ভোলেননি। এদিনের আমাদের মুখোমুখিতে সম্প্রচার করা হচ্ছে আমাদের সমাচার টিভির পর্দায় এই মুখোমুখির বিশেষ আমাদের যে এটা বেরিয়েছে, যেটা যে পৌঁছে দিতে না পারি প্রান্তিক মানুষের কাছে, যে জন্য রাহুল গান্ধী আজকে প্রায় 4 আর 6 10 কিলোমিটার আপনার গাড়িতে পদযাত্রা করে করেছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছেন কি তাদের অবস্থা, তারপরে তিনি এই গ্যারান্টিটা দিচ্ছেন। আমাদের কিছু পশ্চিমবাংলার ক্ষেত্রে দুর্বলতা আছে, কিন্তু অনেক স্টেটে আপনারা দেখবেন আমরা নতুন জেনারেশন তুলে নিয়ে এসেছি। রাজস্থান নতুন জেনারেশন, পাঞ্জাবে নতুন জেনারেশন নিয়ে এসেছি, দিল্লিতে নতুন জেনারেশন নিয়ে এসেছি, আমরা তেলেঙ্গানায় নতুন জেনারেশন। নিশ্চয়ই আমাদের নেতৃত্বের ঘাটতি আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি খুব আশান্বিত যে আগামী বিধানসভা নির্বাচনে আপনার একটা নতুন যুব ফোর্স পাবে। যেহেতু আপনি দক্ষিণ কলকাতা জেলা সভাপতি, সেখানে থেকে আমার দক্ষিণ কংগ্রেসের একটি প্রার্থী, এটা কিরকম ভাবে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করবেন সিপিএম এর সাথে? এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, সিপিএম মনে করেছে তারা একা লড়ে নিতে পারবে। আমাদের যারা নেতৃত্ব আছে তারাও ভেবেছে যে এটাকে যে সমস্ত সিটগুলোতে তারা ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো নিয়েছে। দক্ষিণবঙ্গে তো ভালো রেজাল্ট করতে পারবে না, কিন্তু আপনাকে পরিষ্কার কথা বলেছি, দক্ষিণবঙ্গ কিন্তু সব সময়ের জন্য রাইটার্স বিল্ডিং এ কে যাবে সেটা নির্ধারণ করে দিয়েছে। আপনারা জানেন সিপিএম যখন দক্ষিণবঙ্গে জিতেছে তখন রাইটার্স বিল্ডিং দখল করেছে, তৃণমূল যখন গেছে তখন দক্ষিণবঙ্গ জিতেছে তখন কিন্তু রাইটার্স বিল্ডিং দখল করেছে। এখন নবান্ন এবং দক্ষিণবঙ্গ যতদিন নেগলেক্ট থাকবে, যে কোনো রাজনৈতিক দলের কাছেই হোক, সেটাও তো আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। আমাদের উপর নেতৃত্বকে আমরা বোঝাতে পারিনি, তাই জন্য আমাদের আজকে মালদা সাব ডিভিশনের একটা দল হয়ে পরিণত হয়েছে। বাসধনী বলুন, আজকে আপনি আপনাদের চৌহাটি বলুন, আমাদের নন্দন বলুন, সমগ্র শুধু এখানে না, সমস্ত বস্তিগুলোতে সেই শরণার্থীগুলো আমরা পুনর্বাসন দিয়েছিলাম এবং জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলাম। জমিদারি প্রথা উচ্ছেদ করে তাদেরকে আপনারা জানেন পাট্টা দেওয়া হচ্ছে, যে সরকার যেখানে ছিল তাদেরকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করছে। তারপরে পরবর্তীকালে আমরা কি করেছি, আমরা কে ব্যাংক ছিল প্রাইভেট, মানুষের টাকা মেরে দিত, মহাজনী কারবার ছিল, সেগুলোকে আমরা জাতীয়করণ করেছি। আমরা অনেক বাধা পেয়েছি, তার মধ্যে আমরা করেছি। আমরা বিমান বেসরকারীকরণ ছিল, সেগুলো আমরা সরকারিকরণ করেছি। খনিগুলো বেসরকারীকরণ ছিল, আমরা সরকারিকরণ করেছি। আমরা এলআইসি প্রাইভেট সেক্টর ছিল, মানুষের টাকা মেরে দিত, সেগুলোকে আমরা সরকারিকরণ করেছি। এরা এগুলোকে বেছে দিয়ে রেখেছে। সম্প্রতি আপনাদের একটি তথ্যচিত্র এবং তার সাথে ইস্তাহার প্রকাশ করেছেন, তো কি বিষয়ে এবারে যে 5 বছর অন্তর যে ইস্তাহারটা প্রকাশ করা হয়, এবারে আপনাদের ইস্তাহারের মূল বিষয়টা কি? এটা আমাদের ঐতিহাসিক ইস্তাহার। আমাদের ইস্তাহারে বলা হয়েছে যে সমস্ত যুবকদের আমরা চাকরি দিতে পারছি না, সেই সমস্ত যুবকদের আমরা বছরে 1 লক্ষ টাকা করে দেবো, মানে মাসিক 8,333 টাকা। শুধু যুবকদের ক্ষেত্রে নয়, এই ইস্তাহারে আরও আছে যে সমস্ত মহিলারা, বয়স্ক মহিলারা, এসসি এসটি বিশেষ করে, মানে যাদের রোজগার নেই, সে সমস্ত মহিলাদের আমরা 1 লক্ষ টাকা করে বছরে দেবো। এবং শুধু তা নয়, আমরা চাষিরা যে সঠিক মূল্য পাচ্ছে না, স্বামীনাথন কমিশনের যে আপনার সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী আমরা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা তাদের আমরা যে দেবো, আপনার ফসলের ন্যায্য মূল্য দেবো। এছাড়া 100 দিনের কাজ থেকে আরম্ভ করে আপনার যে অঙ্গনওয়াড়ি যারা কাজকর্ম করেন বা যে কোনো জায়গার শ্রমিকদের তার মিনিমাম ওয়েজেস 400 টাকা হবে।
কংগ্রেস চলে যাওয়ার পর আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এসেছিলেন আপনাদের এতে লাইব্রেরিতে, ন্যাশনাল লাইব্রেরিতে, উনি বক্তব্য রেখে গেছেন যে 70 দশক কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অর্থনীতিতে এগিয়ে ছিল পশ্চিমবাংলা। বলেছেন তো, আপনারা নিশ্চয়ই এটাকে করেছেন। প্রধানমন্ত্রী এসেও বলছেন যে 70 দশক অব্দি পশ্চিমবাংলা কিন্তু অগ্রগতি ছিল। এই 70 দশকটা কিন্তু সমস্ত বিধান রায় থেকে প্রফুল্ল সেন থেকে প্রফুল্ল তারা মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কররা, এই 70 দশকে কিন্তু আপনি দেখবেন তখন আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের দরকার ছিল না। তখন কিন্তু ছেলেরা আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুব ভালো ছিল। আপনারা দেখবেন সেই সময় কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, কিন্তু নীলরতন সরকার থেকে আরম্ভ করে হেমন্ত মুখার্জির মতন বড় বড় যারা আমাদের আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে সমস্ত মানুষরা দেখবেন আজকে আমাদের, তারা কিন্তু এই স্কুলে পড়েই কিন্তু আজকে আমরা বড় বড় বিদ্বান বা বৈজ্ঞানিক পেয়েছি। একটা কথা বারবার উঠে আসছে, এই যে নীরব মোদী থেকে আরম্ভ করে চস্কি থেকে আরম্ভ করে এতগুলো যে দুর্নীতি, তো কেন্দ্রীয় সরকার তো ব্যর্থ। তো আপনাদের সময় যে জায়গাটায় স্যাংশন হয়েছিল, অনেকে বিরোধীরা বলছে সেই জায়গাটা কি আবার তুলে ধরার কোনো জায়গা আছে দেশীয় অর্থনীতিতে? দেশীয় অর্থনীতি অবশ্যই। আমরা তো দেখুন এখন জিএসটি, যেমন আমি আপনাকে দেশীয় অর্থনীতি, আমরা সবসময় এরা কি করছে, আমাদের এরা সরকারি পুঁজিটাকে পুরো বেসরকারীকরণ করে দিচ্ছে। এটা তো করতে হচ্ছে অনেক দিন, এটা 70 সালের কথা বলে। এই 70 সাল ধরে আমরা কি করেছি? দেশ স্বাধীনতার পর হিন্দু শরণার্থীদের চাপ ছিল, আপনারা জানেন। অনেকেই বলেন যে কংগ্রেস